আমার খালা শাশুড়ির ছেলে আমার গায়ে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করে, আর এটা যখন আমি আমার শাশুড়িকে বলি, আমার শাশুড়ি আমাকে গালমন্দ করে, আমাকে বলে যে তুমি আসলে ঘরের মধ্যে শান্তি চাচ্ছ না, তাই এরকম করছো। তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তুমি তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো। তারপর গেলাম আমি আমার স্বামীর কাছে যেয়ে কথাগুলো বললাম। আমার স্বামী উল্টো আমাকে বলল যে দেখো, এই সময় কোনো ঝামেলা করো না, নাহারের শরীর ভালো না, ওর এই অবস্থায় যদি কোনো কারণে প্রেশার পড়ে তাহলে বাচ্চাটার সমস্যা হবে। তখন আমার নিজের কাছে নিজেকে এমন মনে হচ্ছিল যে আমি তাদের জীবনে বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমার স্বামীকে বিয়ে দিল আমারই ভাসুরের বউয়ের সাথে, আমার শাশুড়ি পর হয়ে গেল, আমার ভাসুরের বউ আপন হয়ে গেল, আমার স্বামীর চোখের মণি হয়ে গেল আমার ভাসুরের বউ, আর আমি হয়ে গেলাম কাটা। এতই যখন ভাইয়ের বউয়ের প্রতি দরদ ছিল, আমাকে কেন বিয়ে করে এনেছিল? আমি তো বলিনি আমাকে বিয়ে করে নিয়ে যান, না তো ওনার সাথে আমার আগে কোনো সম্পর্ক ছিল। আমার বাবার কাছে প্রস্তাব দেওয়ার পরই আমাদের বিয়েটা হয়। সেই দিন নাহারের স্বাদের অনুষ্ঠানের দিন আমার খালা শাশুড়ির ছেলেকে আমার স্বামীও কিছু বলেনি, আমার শাশুড়িও কিছু বলেনি। ওরা 3 দিন আমাদের বাড়িতে ছিল। 3 দিন আমি তার নোংরা চোখের শিকার হই, নোংরা হাতের স্পর্শের শিকার হই। তাকে কোনো কিছু দিতে গেলে সে এমনভাবে আমার দিকে তাকাতো, মনে হতো যেন চোখ দিয়ে সে আমাকে খেয়ে ফেলবে। হঠাৎ পাকের ঘরে যেয়ে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করত। আমি নিজে থেকে সরে আসতাম। এই 3টা দিন আমার ওই নরপিশাচটার থেকে নিজেকে বাঁচাতে অনেক কষ্ট হয়েছে। খুব অসহায় হয়ে পড়েছিলাম। কেউ আমার কথা বিশ্বাস করতো না। আমার স্বামী আমার সাথে ঘুমাতো না, যে রাতের বেলা তার সাথে 2টা সুখ দুঃখের কথা বলবো। সে ঘুমাতো নাহারের সাথে, মানে আমার এক্স জায়ের সাথে, যে এখন আমার সতীন। আমার বাবার বাড়িতে কথাগুলো জানানোর পর আমার বাবা বলেছিল আমাকে চলে যেতে, কিন্তু ওই যে আমার বাবার বাড়ি ততটা সচ্ছল না, তাই সাহস করে আর যাওয়ার চিন্তা করিনি। রয়ে গেলাম শ্বশুর বাড়িতে অবহেলার পাত্র হয়ে। কেউ খবর নিত না খেয়েছি কিনা, শরীর ভালো আছে কিনা। একদিন আমার খুব জ্বর হয়, তখন আমার আমার সতীনের 8 মাস চলে, সামনের মাসে তার ডেলিভারির সময়। ওই জ্বরের সময় আমি পাকের ঘরে সেন্স হারিয়ে পড়ে যাই। আমার স্বামী ওই সময়টাতে আমার সতীনের সাথে ঘরের মধ্যে বসেছিল, অথচ আমাকে একটা বারের জন্যও দেখতে আসেনি। আমার শাশুড়ি আমার চোখে মুখে পানি দিয়ে বলে যে ঘরে যেয়ে রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। তাও তারা একটাবার ডাক্তার আনার প্রয়োজন মনে করেনি। অথচ আমার যা যদি একটা কাশিও দিত, আমার যাকে চেক আপ করাতে নিয়ে যেত, আর ছুতা দিত তাদের বংশের সন্তান তার পেটে। আমি আমার স্বামীকে একবার বলেছিলাম চলো আমরা আমাদের সন্তান নেই। আমার স্বামী বলে যে না, আমার ভাইয়ের সন্তানটা আগে জন্ম হোক, ওকে লালন পালন করি, তারপরে আমাদের কথা চিন্তা করব। আর আমার সন্তান তো আসবে অনেক পরে, আমার স্বামী তো আমার কাছেই আসতো না। একটা সময় আস্তে আস্তে বুঝতে পারি যে আমার স্বামীর সাথে আমার জায়ের অনেক আগে থেকেই সম্পর্ক ছিল, আর যেই বাচ্চাটা মানে আমার ভাসুরের বাচ্চা বলে চালিয়ে দিচ্ছিল, সেই বাচ্চাটা আসলে আমার স্বামীর সন্তান। একদিন ওদের মধ্যে টুকটাক কথা কাটাকাটি হচ্ছিল, আর আমি পাকের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জায়ের জন্য মানে আমার সতীনের জন্য আম কাটছিলাম, কাঁচা আম। ওই মুহূর্তে আমার যা বলেই ফেললো যে বাচ্চাটা তো তোমার নিজেরই, আর কত লুকিয়ে রাখবা মানুষের কাছে, একদিন না একদিন তো জানবেই। আমার স্বামী তখন বলে যে আমার ভাইয়ের বাচ্চা আর আমার বাচ্চার মধ্যে কোনো তফাৎ নেই, সবাই তো আমার বাচ্চা নামেই জানবে, তাহলে আর প্রমাণ করার প্রয়োজন কি? তখন আমার হাত কেটে যায় বটি দিয়ে, কারণ এমন কথা শুনছিলাম যেটা আমার কল্পনার বাহিরে ছিল। ভেবেছিলাম যে না, হয়তোবা বিয়ের কারণে বউকে সময় দিচ্ছে, কিন্তু না, তাদের সম্পর্ক অনেক আগে থেকেই ছিল। শ্বশুরবাড়িতে থাকাকালীন আমার দুঃখে মনে হতো যে গাছের পাতারাও কাঁদে, কারণ একটা কুকুরেরও দাম থাকে, কিন্তু আমার ওই সংসারটাতে কোনো দাম ছিল না। একটা কাজের লোকের মতো জীবনযাপন করছিলাম। আমার স্বামী মাসের পর মাস চলে যেত, আমার ঘরে আসতো না। আমার যাকে নিয়ে মাইন্ড ফ্রেশ করার বাহানা দিয়ে ঘুরতে যেত। আমার স্বামীর একটা বাইক আছে, সেই বাইকে করে তারা ঘুরতো, আর এই সব কিছু আমি দেখতাম। আমার কলিজাটা ফেটে যেত যে আমার স্বামী, আমার সংসার অন্য কারো হাতে চলে যাচ্ছে, আর সেই সব কিছু আমার শাশুড়ি দাঁড়িয়ে থেকে আমার জায়ের হাতে তুলে দিচ্ছে। একদিন আমার বাবা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমার বাবা অসুস্থ। তারপরে আমি আমার স্বামীকে বলি যে আমাকে একটু বাসায় দিয়ে আসবে। সে বলে যে তার সময় নেই, তার নাকি তার বউকে নিয়ে চেক আপে যেতে হবে, তাই আমাকে একাই যেতে বলে। আরও বলে যে আমি যেন আরও বেশি দিন করে থেকে আসি, বাবার বাড়িতে থাকলে নাকি আমার মন ভালো থাকবে, তাদের বাড়িতে নাকি আমার মন ভালো থাকে না। কখনো এটা জানার চেষ্টা করে না যে আমার মনটা আসলে কেন হঠাৎ করে খারাপ হয়ে গেল। সেই দিনই বুঝে যাই যে এই সংসারে আমার আর কোনো প্রয়োজন নেই, আমাকে সবাই বোঝা মনে করছে। সেদিন বিকেলবেলা বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার আগে আমি আমার স্বামী আর সতীনের ঘরে গিয়েছিলাম, মানে আমার ভাসুরের ঘরটাতেই এখন
আমার স্বামী আর আমার জা নামের সতীন থাকে। ঘরটার মধ্যে যে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠে জানেন, কারণ আমি আমার স্বামী আর সতীনকে অপ্রত্যাশিত অবস্থায় দেখি, যেটা দেখার পর আমার মনে হচ্ছিল আমার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। পুরা শরীর মন দোনোটা একসাথে জ্বলে উঠল। আর তারা আমাকে দেখে এমনভাবে অপ্রস্তুত হয়ে পড়েছিল যে তারা আশাই করেনি তাদের রুমে আমি যাব। সেই দিন আমার শাশুড়ি খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিল, আর আমি আমার রুমে কাপড় চোপড় ভাঁজ করছিলাম। আমার স্বামী আমাকে সকালেই বলেছিল আমি যেন আমার বাবার বাড়িতে চলে যাই, কিছুদিনের জন্য থেকে আসি, আর তারা যেন একা বাড়িতে রোম্যান্স করতে পারে। আমি তখন এটা বুঝে যাই যে আমাকে তাড়ানোর পায়তারা করছে তারা। কত সহজে আমার স্বামীটা পর হয়ে গেল, তাই না? আসলে পুরুষ মানুষের নেচারটাই এরকম, এক নারী সঙ্গ গেলে আরেক নারী সঙ্গ পেলে সেই আগের নারীকে ভুলে যায়। আমি আমার বাবার বাড়িতে যাওয়ার 1 সপ্তাহ পর্যন্ত আমার স্বামী আমার সাথে কথা বলতো। 1 সপ্তাহ পর আর সে আমাকে ফোন দেয় না। পুরো 10 দিন সে আমার সাথে কোনো কথা বলে না। মোট 17 দিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। 17 দিন পরে আমি কাউকে কিছু না বলে আবারও শ্বশুর বাড়িতে চলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান। আমি যে জীবনের গল্প পড়ে শোনাচ্ছি। যে মেয়েটি হচ্ছে নাম ঠিকানা হাইড করেছে। এই স্টোরিটা এরকম যে ভাসুরের বউয়ের সাথে নিজের স্বামীর বিয়ে দেওয়া হয়। এটার দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এরকম বাস্তব জীবনের গল্প পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।